উনি কিভাবে কতগুলা মিথ্যা কথা আমাদের সামনে বললেন, এবং উনি যে এত মিথ্যা কথা বলেন ওনার কি একটু লজ্জা লাগে না? উনি জাতিসংঘের বারান্দায় দাঁড়ালেন, বাইডেন সাহেব ওনার কাঁধে হাত দিল। এই উপন্যাসটা আমি একটু রাগ করে লিখেছি। কেন লিখেছি জানেন? এখন ইউনুস আমাকে বাধ্য করেছে আরেকটা উপন্যাস লিখতে, সেটা 2024-এর যে আমাদের উপর যেই অন্যায় হয়ে গেল সেটার উপর হয়তো আমি লিখবো ইনশাল্লাহ, যেহেতু এই কাজটা শিখেছি। অন্য কোনো কাজ ইউনুস যদি মনে করে বঙ্গবন্ধুকে সে নিশ্চিহ্ন করে দিতে পারবে, মিস্টার ইউনুস আপনার এই প্রজ্ঞা নিয়ে আপনি কি পাইলেন? আপনি নোবেল প্রাইজ পাইলেন? আমার একটা অভিযোগ আছে যে আমি কেন বঙ্গবন্ধুর বা বঙ্গবন্ধুর স্ত্রীর উপর সাহিত্য রচনা করতে গেলাম। প্রথম কথা হলো এটা সাহিত্য। আমি যেহেতু লেখক মানুষ, আমি একটু স্বাধীন চেতা, এটা বলতেই হবে। আমি তো আর আমি যেটুক লিখেছি, হ্যাঁ এখানে আমার অনেক প্ল্যান আছে, কিন্তু আমি যেটা লিখেছি প্রকাশ করেছি এটা হলো বঙ্গবন্ধুর জন্ম 1920 সাল থেকে বঙ্গবন্ধুর কলকাতা যাওয়া পর্যন্ত, আপনার এই 1942 সাল, এই 22 বছর বয়সে বইটার নাম হলো, উপন্যাসটার নাম হলো রেণুর আবির্ভাব। আমি কিন্তু কিছু অহংকারের কথা এখন বলবো আপনাকে, মানুষ এই জন্য বলবো না যে শুনে গালি দিবেন, আমি মানুষকে বলবো জিনিসটা যাচাই করার জন্য। যাচাই করে যদি কেউ গালি দেন তাহলে সেটা মেনে নেবে, কারণ সেটা তর্ক করা যাবে। আর যাচাই না করে গালি দিয়ে চলে গেলে সেটা তো পলায়ন পরতাই হলো। যেমন আমি এখন ইউনুসের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি পৃথিবীর আনাচে কানাচে, প্রাণ ভয়। তো যেটা হলো আমি যদিও আমি দল নিরপেক্ষ, বিএনপি সরকারের সময় আমাকে লোকজন আওয়ামী লীগ মনে করে, আওয়ামী লীগ সরকারের সময় লোকজন আমাকে জামাত বিএনপি মনে করে, বিশেষ করে আমাদের প্রবাসী কমিউনিটির লোকজন করে, কারণ আমি যে ফেয়ারনেসের মাধ্যমে চাকরি করতে চাই তার মধ্যে এর মানেই নয় যে ওই লোকগুলো আমাকে ঘৃণা করতো না। তারাও জানে যে এই ছেলেটা মানুষের অভাব বেদনা ইত্যাদি বোঝার চেষ্টা করে। সবকিছু তো আসলে সমাধান করা যায় না, তো অনেক কিছু করেছি, অনেক মানুষের উপকার করেছি। আমার এটা খুব তৃপ্তির বিষয় যে চাকরি জীবনে আমি 24 বছরে মানুষের জন্য যা করেছি, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অফিসারকে এতটুকু করতে দেখি নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলেন, আর এখানে একটু ক্লিয়ার করি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার পরেই কিছু কোটারি থাকে, এরা মাথায় ঢুকিয়ে দেয় তুমি যদি প্রথম পোস্টিং এ নিউ ইয়র্ক না যাইতে পারো, জেনিভায় না যাইতে পারো, দিল্লিতে না যাইতে পারো, তুমি কিন্তু দ্বিতীয় শ্রেণীর অফিসার হয়ে গেল। তো এগুলো তখন আমি দেখলাম যে এই জিনিসগুলো যেইভাবে কোটারির মধ্যে ঢুকতে হয়, আমার মানিজ্যতে ওইটা নাই, আমি কোটারিতে ঢুকবো না। আমি তখন আর আমার তখন থেকে তো আমি যেহেতু লেখক, আমার তো একটা স্পেস আছে, এটা তো এই অফিসার গুলার নাই। ওদের স্পেসটাই হলো চাকরিটা হলো ওদের কাছে। আর পররাষ্ট্র বিভাগের চাকরি যেহেতু যেভাবে হোক বাংলাদেশের 1 নাম্বার চাকরি, এতে কোনো সন্দেহ নাই, বিশেষ করে এখানে যে পরিমাণ বিদেশে যাওয়া ইত্যাদি সুযোগ সুবিধা আছে। তো আমি যেহেতু আমার একটা স্পেস আছে, আমি লিখতে চাই, আমার যত অ্যাম্বিশন লেখার ক্ষেত্রে, আমার কোনো চাকরিতে তরফের কোনো অ্যাম্বিশন নাই। তো যাই হোক ওইভাবে হয়েছে। তা ফলে আমার আসলে কোনো সরকারের কাছে গিয়ে যে তদবির করতে হবে আমাকে একটু ভালো কিছু দেন, সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু আমার নাই। তো তারপরে আমি দেখলাম যে দেখেন বঙ্গবন্ধুর এই উপন্যাসটা আমি একটু রাগ করে লিখেছি। কেন লিখেছি জানেন? আমি দেখলাম যত মানুষ বই বাইর করছে, বই আর বই, লক্ষ লক্ষ বই বের হচ্ছে, প্রতিটা জিনিস আবর্জনা। আমি চিন্তা করলাম যে আমি একটা করি, কারণ এই আবর্জনার উপর থেকে কিছু। আল্লাহর রহমতে আমি যে উপন্যাসটা লিখেছি, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো মানুষ এই আমার এই দাবি আজকে যেটা করছি, যদিও এটা বঙ্গবন্ধুর খণ্ডিত জীবন, আমার প্ল্যান আছে যে আমি 5টা খণ্ডে বঙ্গবন্ধুর জীবন, বঙ্গমাতার জীবন 1975 সাল পর্যন্ত 5টা উপন্যাস লিখব। এখন ইউনুস আমাকে বাধ্য করেছে আরেকটা উপন্যাস লিখতে, সেটা 2024-এর যে আমাদের উপর যেই অন্যায় হয়ে গেল সেটার উপর হয়তো আমি লিখবো ইনশাল্লাহ, যেহেতু এই কাজটা শিখেছি। অন্য কোনো কাজ যেহেতু এই কাজটা শিখেছি, অন্য কোনো কাজ, চাকরির কাজটাও ভালো পারি, এই কাজটা পৃথিবীর আর কোনো কাজ আমি ভালো পারি না। তো যেটা বলতে চাচ্ছি, আপনি এখন যাচাই করে দেখেন, আমি দেখলাম যে আমার তখনও মনে হয়েছিল যে আমার বঙ্গবন্ধু আক্রমণের শিকার হবে, এবং হয়েছে। আজকে কিন্তু বঙ্গবন্ধুকে তো আসলে ওরা বোঝে না। ইউনুস যদি মনে করে বঙ্গবন্ধুকে সে নিশ্চিহ্ন করে দিতে পারবে, মিস্টার ইউনুস আপনার এই প্রজ্ঞা নিয়ে আপনি কি পাইলেন? আপনি নোবেল প্রাইজ পাইলেন? আমার বোধ বুদ্ধি, ইউনুস সাহেব হলো স্মার্ট লোক কখনো প্রজ্ঞাবান হয় না। প্রজ্ঞাবান হয় হৃদয়ে দিয়ে যারা কাজ করে তারা। ইউনুস কাজ করেন
নিজের ইগোর জন্য, নিজের পকেটের জন্য। এই দুটা জিনিস ছাড়া উনি, আমার মনে হয় না গত 7 মাসে উনি নিজেকে ছাড়া, নিজের পকেট ছাড়া, টাকা পয়সা, দেখেন একটা মানুষ 84 বছর বয়স, আল্লাহ যদি ওনাকে আরো শতায়ু করে উনি আর 16 বছর বাঁচবেন। আর ধরলাম আল্লাহ ওনাকে 120 বছর আয়ু দিবেন, তাহলে উনি 36 বছর বাঁচবেন। তারপরে তো উনি আর নাই প্রকৃতির নিয়মে। এই বয়সেও দেখেন উনি ক্ষমতা এসে কি কাজগুলো করলো। প্রথমে এসে ওনার 600 কত কোটি টাকা উনি মাফ নিয়ে নিলেন। এখন আপনার সারা বিশ্বের মানুষ ভাবে যে ইউনূসকে তারা অন্যায় করেছে। আসলে একটা জিনিস বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে ইউনূসের বিরুদ্ধে যে অপরাধগুলো পাওয়া গেছে সেগুলা সরকার পেয়েছে বলেই করছে, না হয় ইউনূসের মতো একজন লোককে কোনো বুদ্ধিমান সরকার ঘাটাতে যাবে না। যেটা বলতে পারে বাংলাদেশের মানুষে ইউনূস এই অপরাধ করছে, যে ক অপরাধ করছে, খ অপরাধ করছে, তাদেরকে তো ধরা হচ্ছে না, সেটা একটা নৈতিকতার দিক থেকে জিনিসটা খারাপ। কিন্তু এটা তো ইউনূসের অপরাধ কমে যায় না, যায় না। তো ইউনূস দেখেন কত বড় স্বার্থপর মানুষ। উনি বন্যার সময় একদিন বলে দিলেন 1000 কোটি টাকা উঠে গেছে। প্রতিটা জায়গায় উনি ধাপ্পা দিচ্ছেন এবং মিথ্যা ওনার। এবং উনি কিন্তু যে বিশ্বের সেরা পাবলিক রিলেশনসম্যান, এটা এবারও প্রমাণ হয়েছে। উনি চিফ অ্যাডভাইজার হয়েছেন 2 দিনের মধ্যে, ওনার ফেসবুক, টুইটার, রেডিট 3য় দিনের মধ্যে সব ভেরিফাইড হয়ে গেছে। তাহলে এইরকম দক্ষ একজন লোক উনি কিভাবে কতগুলা মিথ্যা কথা আমাদের সামনে বললেন। এবং উনি যে এত মিথ্যা কথা বলেন, ওনার কি একটু লজ্জা লাগে না? উনি জাতিসংঘের বারান্দায় দাঁড়ালেন, বাইডেন সাহেব ওনার কাঁধে হাত দিল, এইটাকে সেই তারা সবাই বললো যে বিশাল একটা বাইল্যাটারাল মিটিং হয়ে গেছে, যে একেবারে আরো এইভাবে জাহেদের মতো যেসব জঙ্গি বাংলাদেশ থেকে চালায়, কি বলে, ইউটিউব চালায়, তারা বলে যে না, ওই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব প্রথা ভেঙ্গে ইউনূস সাহেবের সাথে বাইডেন সাহেব দ্বিপাক্ষিক বৈঠক করলেন। এই আচ্ছা, যে লোকটা নোবেল প্রাইজ পায় তার কি এতটুকু মিথ্যা কথা বলতে হয়? আর উনি দেখেন কিভাবে মিথ্যা কথা বলেন। এর আগে তো মতিউর রহমান, মাহফুজা নাম, এরা তার ইন্টারভিউ নিছে, সেগুলোতেও মতিউর রহমান, মাহফুজা নাম তারা কোন পর্যায়ে সাংবাদিক এটা কিন্তু বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। নুরুল কবির একটু চেষ্টা করেছেন। নুরুল কবিরকে উনি কি বললেন, না না আমি তো সরকারের কিছু জানি না, আমি তো আমার কাছে নতুন। দেখেন কত বড় মিথ্যা কথা। 1996 সালে উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থাকার পরে উনি কেন বললেন যে উনি কিছু জানেন না সরকারি কাজে? 1991 সালে আপনি দেখেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, উনি রাষ্ট্র চালিয়েছেন, ওনার তো কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু ইউনূস থেকে তো উনি ভালো চালিয়েছেন। তারপরে 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, ওনার কি রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা ছিল? ইউনূস থেকে ভালো চালিয়েছেন। ইউনূসের তাহলে কেন এসব মিথ্যা কথা বলতে হবে? বলতে হচ্ছে এই জন্য যে ইউনূস জানেন তিনি বিবেক দ্বারা পরিচালিত হচ্ছেন না, তিনি পরিচালিত হচ্ছেন তার অহংকার দ্বারা। যেহেতু আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে তার অপরাধগুলা ধরিয়ে দিয়েছে, এই জন্য উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে জঙ্গিদের সামনে উনি দাঁড়িয়ে গেছেন। জঙ্গিরা আজকে সব করবে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলছে, যেই বাড়ি আসলে বাংলাদেশের একটা জাতীয় সম্পদ, একটা মিউজিয়াম, সেটা। আর দেখেন কিভাবে তারা গণভবন, রাষ্ট্রের সম্পত্তিগুলা ধ্বংস করলো এবং করলো। আচ্ছা, আমি আমার বইয়ে ফিরে আসি। তা আমার আজকে বইটা, আমার রেনুর আবির্ভাব উপন্যাসটা নিয়ে আমার একটু ভালোই লাগে, এই জন্য যে আমি এমন একটা কিছু করতে পারলাম। আমি বঙ্গবন্ধুর উপর লেখা যেসব বই পড়া যায় ওগুলা 200-400 আমি ঘেটে ঘুটে দেখেছি। বঙ্গবন্ধুর উপর 4টা বই যদি আপনি এখন পর্যন্ত নেন, 3টা হবে বঙ্গবন্ধুর লেখা, 4র্থ হবে রেনুর আবির্ভাব। এইটা আমি দাবি করলাম। এটা যদি কেউ যদি প্রমাণ করতে পারে যে না এর চেয়ে একটা ভালো উপন্যাস লেখা হয়েছে, উপন্যাস তো বাংলাদেশের লেখকরা লিখতে জানে না। একটা লিখেছে ওই যে রেনু, আমার রেনু নামে একটা লিখেছেন, কি বলে ওনার নাম হলো সৈয়দ শামসুল হকের স্ত্রী। তো ওনারা তো আসলে উপন্যাস কিভাবে লেখে এই ধারণা নাই। এই যে আনিসুল হক এত জনপ্রিয়, সেও জানে না কিভাবে উপন্যাস লিখতে হবে। এরা সবসময় মনে করে যে সংবাদপত্রের মতো একটা যদি জিনিস দাঁড় করানো হয়, সংবাদপত্রের রিপোর্ট, আপনারা যারা পত্রিকায় কাজ করেছে ওরকম একটা রিপোর্ট লিখলে বোধহয় উপন্যাস হয়ে গেল। না মিস্টার মিসেস, এইভাবে সাহিত্য হয় না। আসলে আমাদের দেশের সাহিত্যের মান নিচে নামা যাওয়াতে আমরা এখন পাঠকও পাই না। মানুষ মনে করে যে একটু পরে কি হবে। যাক, এটা ভিন্ন জায়গায় গেলাম। এটা আমার তৃপ্তি যে বঙ্গবন্ধুর উপর আমি একটা উপন্যাস লিখেছি এখন, এবং সেটা আমি বিচার করে দেখেছি যে 4টা বই যদি থাকে বঙ্গবন্ধুর উপর, বঙ্গবন্ধু এইটা হলো 4টা, বঙ্গবন্ধুর 3টা বই, আমার একটা,
বাকিগুলো কিন্তু আসলে আর অন্য আনিসুল হকরা যার লিখেছে বা ওই যে ইভেন ওই ভদ্র মহিলা নামটা আমার মনে আসছে না, সৈয়দ আনোয়ারা সৈয়দ আনোয়ারা, এরা আবার নিজেরা উপন্যাসের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ জাজ করতেছে। কিন্তু বঙ্গবন্ধু হলেন আমাদের বাংলাদেশের যদি প্রগতিশীলতা, সৃষ্টিশীলতা যদি আমরা ইতিহাসের পক্ষে রাখতে চাই, বঙ্গবন্ধুর বাইরে যারা যাবেন, আজকে যারা বঙ্গবন্ধুর বাইরে গিয়েছে, যেসব সন্ত্রাসীরা কথায় কথায় মুজিববাদ মুজিববাদ বলছে, মুজিববাদ কোত্থেকে আসলো আমি সেটা জানি না, এটা বলে সন্ত্রাসীরা আজকে কি কায়েম করলো? বাংলাদেশের মানুষ কি দেখছে না যে বঙ্গবন্ধুর পথ থেকে ছেড়ে আসলে কি হয়? যাই হোক, আমার এটা ভালো লাগে। তার এখন আমি ওই জায়গায় আসছি যে আমি এই উপন্যাস লিখে আমি যদি আমি ফরেন মিনিস্ট্রিতে মহাপরিচালক জনকূটনীতি ছিলাম, আমার সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনের সাথে কাজ করতে হতো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কাজ করতে হতো, এবং ওই সময় রেনুর আবির্ভাব নিয়ে আমি চাইলেই প্রধানমন্ত্রীর সাথে গিয়ে একটা ছবি তুলে বইটা সবাইকে দেখাতে পারতাম। আমি তো দেখাইনি, কারণ আমি জানি আমি ভালো লিখি, এবং আমি ভালো লিখি এইটা এই জন্য না যে আমি খুব ভালো লেখক, বাংলাদেশে আরো যারা লেখক আছে তারা আমার চেয়ে খারাপ, সমস্যা মানে আমার জন্য সুবিধা বা সমস্যা হয়ে গেছে এই জায়গায়। আমি তো আওয়ামী লীগের কোনো লোক দেখাতে পারবে না এই আজকে যারা ওই যে জুলকার নায়ের সায়ের যে সন্ত্রাসীরা আমার বই দেখাচ্ছে যে এই আওয়ামী লীগের দোষর, ওরা একটা ছবি বের করুক তো যে আমি এই উপন্যাসটা আওয়ামী লীগের কোনো নেতাকে দিয়েছি। আমি তো দেইনি। আমি আমার সাহিত্যের মান আমি আমার পাঠক থেকে চাই, সেই পাঠক আওয়ামী লীগের হোক, যা বরঞ্চ উপন্যাসটা লিখে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আওয়ামী লীগের লোকজন আমাকে দেখলে মনে করে যে বাবা এই তো আবার না কিছু পেয়ে যায়। তো আমি তো চাইতে চাই না, আমি চাকরিতে থাকতে চাই খুব, যেসব চাকরিটা অর্থাৎ যেই জায়গাগুলো অফিসাররা কাজ করতে চায় না আমি সেখানে যাইতে চাই।